newscricket24.com এর ফেসবুক লাইভে আপনাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি, এবং আমার সঙ্গে আজকে যে গেস্ট উপস্থিত রয়েছেন আপনারা সবাই অলরেডি জানেন। আমি যদি বলতে চাই যে তিনি কোনো ইতিহাসের অংশ, এই কথাটা বললে হয়তো বা আমার ভুল হয়ে যাবে, কারণ তিনি নিজেই একটা অনেক বড় ইতিহাস। সবচাইতে বড় কথা, আমরা যে বেজের উপর দাঁড়িয়ে আজকে কথা বলছি, আমরা যে বেজের উপর দাঁড়িয়ে আজকে গর্ববোধ করছি, আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি, আমরা টেস্ট ক্রিকেট খেলছি, সেই বেসটা যারা তৈরি করে দিয়ে গেছেন, কিংবা সেই বেসটা নিয়ে কথা বলার জন্য আমাদের যারা সুযোগ করে দিয়ে গেছেন, তাদের মধ্যে একজন, যার নেতৃত্বে আমরা প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেট খেলতে গিয়েছিলাম। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় কোনো ব্যাটসম্যান যিনি তার দেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, আমিনুল ইসলাম বুলবুল আমাদের সঙ্গে রয়েছেন। বুলবুল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম সামি ভাই, আপনি ভালো আছেন? আমি ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি, এবং সবচেয়ে বড় বিষয় বুলবুল ভাই তা হচ্ছে আমার জন্য একটা ইমোশনাল জায়গা। আজকে আমি যতগুলো শো করেছি, টেলিভিশন, রেডিও কিংবা ফেসবুক লাইভে, আমার মনে হয় আমার জন্য আজকে খুব ইমোশনাল একটা জায়গা। কারণটা হচ্ছে আপনি যেদিন অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন বুলবুল ভাই, আমি তখন ক্লাস 2 এর স্টুডেন্ট, এক্সকিউজ মি। এবং আপনার পুরো সেঞ্চুরিটা আমি মাঠে বসে দেখেছিলাম আমার বাবার সাথে। এবং তার পরবর্তী সময় আসলে আমি নিজে ক্রিকেট খেলা শুরু করি আপনার সেই সেঞ্চুরিটা দেখে ইন্সপায়ার্ড হয়ে। আমরা আসলে ক্রিকেট দেখা শুরু করেছিলাম টেন্ডুলকারকে দেখে, ক্রিকেট খেলা শুরু করেছে আমিনুল ইসলাম বুলবুলকে দেখে। এই কারণে আসলে আমার জন্য একটা খুব ইমোশনাল মোমেন্ট। একটু জানতে চাইবো বুলবুল ভাই, প্যান্ডেমিক এই সিচুয়েশনটাতে আপনি আপনার ফ্যামিলি কেমন ভাবে আছেন, কি করছেন? অনেক অনেক ধন্যবাদ। আপনার অনেক ইমোশনের কথা শুনলাম। ক্রিকেটের প্রতি যে বাংলাদেশের মানুষ এবং আপনাদের জেনারেশনটা ক্রিকেটকে কত ভালোবাসে, এবং এই যে এতদিন ধরে সেই 2000 সালে 2001-এ শেষ খেলা খেলেছি, প্রায় 19 বছর হয়ে গেছে। তারপরেও যে আপনারা সকলে আমাদেরকে মনে রেখেছেন, এজন্য অনেক ধন্যবাদ। এই প্যান্ডেমিকটা তো ধরেন সেই ফেব্রুয়ারি মাস থেকেই চলছে, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন আপ অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাচ্ছি। আমি যে শহরে থাকি মেলবোর্ন, এখানে এই মুহূর্তে স্টেজ 4 লকডাউন চলছে, যেখানে নাকি জি। সর্বোচ্চ সতর্কতা চলছে। এখানে 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 যদিও এখানে ডেনসিটি খুব কম, এখানে মানুষ, বড় দেশ, মানুষ কম, তারপরেও এখানে যে আক্রান্তের সংখ্যাটা হঠাৎ করে বেড়ে গেছে ভিক্টোরিয়া প্রভিন্সে। সো আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে ভালোই আছি। তবে সকলে একটু সতর্কতার মধ্যে আছে, কেননা এই প্যান্ডেমিকটা হচ্ছে নট অনলি ইন অস্ট্রেলিয়া অর বাংলাদেশ, সারা পৃথিবীকে আক্রান্ত করেছে। সো আল্লাহর রহমতে ভালোই আছি, এবং দোয়া করছি যারা এই প্যান্ডেমিকের মধ্যে আক্রান্ত হয়েছে তাদের জন্য, এবং ভবিষ্যতে এবং আমরা তাড়াতাড়ি এ থেকে উদ্ধার পেতে পারি, এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি। বুলবুল ভাই, আমাদের সময় আসলে খুব কম, সে কারণে আমি বেসিক কোশ্চেন গুলো আপনাকে করছি। বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে আপনার সঙ্গে আজকে আলোচনা করার আছে, আমি এই কারণে খুব এক্সাইটেড। সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকটা মাইলস্টোন। আমি যদি বলি আইসিসি ট্রফি জেতার জন্য চেষ্টা করা, আইসিসি ট্রফি জেতা, ওয়ানডে স্টেটাস পাওয়া, ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়া, টেস্ট স্টেটাস পাওয়া, আপনাদের জেনারেশনের হাত ধরে এসেছে। সব ক্ষেত্রে আপনারা পায়োনিয়ার। যদিও বাংলাদেশ ক্রিকেটের হিস্ট্রিটা অনেক ভাস্ট, সেই শামীম কবির সাহেব থেকে শুরু করে জাহাঙ্গীর শাহ বাদশা থেকে শুরু করে, কিন্তু আপনাদের প্রজন্মের মাধ্যমে কিন্তু ক্রিকেটটা একটা সার্টেন লেভেলে পরিপূর্ণতা পেয়েছে। সো হাউ ডাজ ইট ফিল টু বি দ্য পায়োনিয়ার? এক্সেলেন্ট। আম ওই ফিলিংটা একটুখানি নিজেকে খুব আম আ আম কন নট সাফল্য সাফল্যটা আমি বলব যে আমরা খুব লাকি ছিলাম যে আমাদের যে ব্যাচটা খেলেছিল, আমরা খুব লাকি ছিলাম। আমি এর আগেও বলেছি যে অ্যাকচুয়াল ক্রিকেট জার্নিটা শুরু হয়েছে বা যুদ্ধটা শুরু হয়েছে কিন্তু 71 এর পরে একটা যুদ্ধ-বিধ্বস্ত দেশে বাংলাদেশ ক্রিকেট খেলা শুরু করেছিল। আপনারা জানেন যে পাকিস্তান আমলে বাংলাদেশ আর পূর্ব পাকিস্তানের একটা দল হিসেবে খেলতো, প্রভিন্সিয়াল জি। দল হিসেবে খেলতো। এখানে ক্রিকেটের কালচারটা সেই সময় থেকেই ছিল। তারপরে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্রিকেট বোর্ড, একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে ক্রিকেটের যে পথ চলা, অন্যান্য সেক্টরের মতো ক্রিকেটটাও খুব স্ট্রাগল করে এগোতে হয়েছিল। তবে আমি খুব সবসময় কৃতজ্ঞ জানাই এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে, যারা নাকি আমাদের আগে সেই 71 থেকে ক্রিকেট খেলা শুরু করেছিল। ওই সময় তারা তাদের ইয়ুথটাকে দিয়েছে। তারা ক্রিকেট খেলার জন্য যে সময়টা ব্যয় করেছিল তার বিনিময়ে কিছুই পায়নি। তারপরে ওই সময় ক্রিকেটের প্রফেশনালিজম বলে কিছুই ছিল না। তারপরে এই যে একটার পর একটা জেনারেশন, যেমন ধরেন বাদশা ভাই, রকিবুল ভাই, আশরাফুল ভাই, মাইনু ভাই, দৌলত ভাইরা একটা সময় খেলেছে। তারপরে লিপু ভাইরা এসছে, লিপু ভাইদের একটা গ্রুপ এসছে, সেখানে মনির ভাই, লিপু ভাই, মিশা ভাইরা ক্রিকেট খেলেছে। তারপরের যে জেনারেশনটা আমরা এসছি।
তবে আমরা যে লাকি ছিলাম যে এই সময় আমাদের সময়টায় বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে, টেস্ট স্ট্যাটাস পেয়েছে, বিশ্বকাপ খেলেছে, আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। তো এইগুলোর পেছনে কিন্তু আমি বলব যে একটা ধারাবাহিকতা ছিল। আর আমাদের জন্য চ্যালেঞ্জটা বড় ছিল এইজন্য যে আমরা কিন্তু যখনই যেটা করেছি সেটাই ১ম ছিল। ১ম বিশ্বকাপ বলেন, ১ম টেস্ট ম্যাচ বলেন, ১ম আইসিসি ট্রফি জয় বলেন, ১ম ওডিআই স্ট্যাটাস পাওয়া বলেন। তো প্রত্যেকটা এই যে বড় সিঁড়িগুলো আমাদেরকে শিখতে এগোতে হয়েছে। সো জি। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এমন একটা ছিল যে জায়গা ছিল না যে ওকে বাংলাদেশ ১ম বিশ্বকাপ খেলতে গেছে সব হেরে গেছে। বাংলাদেশ ১ম টেস্ট খেলছে খুব বাজে খেলেছে। বাংলাদেশ আইসিসি ট্রফি একের পর এক খেলছে কিন্তু সফল হচ্ছে না। সো এই চ্যালেঞ্জ গুলোতে আমরা আল্লাহর রহমতে পার করতে পেরেছিলাম এবং প্রত্যেকটা জায়গায় আমাদের পরীক্ষা দিতে এগোতে হয়েছিল। হয়তো ওই সময়টার যে আমাদের যে পারফরম্যান্স ছিল, আমাদের ব্যক্তিগত এভারেজ বলেন, স্ট্রাইক রেট বলেন হয়তো একটা বিশাল আকারের ছিল না। তবে পরীক্ষা দেওয়ার জন্য যে ৩৩ পেতে হতো, সে ৩৩ এর থেকে বেশি পেতাম আমরা। না বুলবুল ভাই, যে ক্রিক ইনফো বা ক্রিকবাজের স্ট্যাটিস্টিক্স দিয়ে তো আপনাদের খেলাকে আসলে মূল্যায়ন করা যাবে না, কারণ আন্তর্জাতিক ক্রিকেট আপনারা খুব কম খেলেছেন, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলার রাস্তাটা তৈরি করার জন্য যে টুর্নামেন্ট গুলো, সেটা আইসিসি ট্রফি, সাউথ ইস্ট এশিয়ান কাপ কিংবা আরো অন্যান্য এমসিসি ট্যুর করতো বাংলাদেশে, সেই ম্যাচগুলোতে আপনাদের পারফরমেন্স যেগুলো ছিল সেগুলোই একটা অনেক বড় ভূমিকা রেখেছে। আরেকটা বিষয় একটু জানতে চাইবো আপনার কথার সূত্র ধরে আসলে, যে এই যে আপনি যেমনটা বলছিলেন যে আমাদের একটা ধারাবাহিক প্রসিডিওরের মধ্যে দিয়ে আসলে আমাদের ক্রিকেটটা আজকে এই পর্যায়ে, আমরা তো শুধুমাত্র বর্তমান নিয়ে চিন্তা করি। আমাদের দেশে অনেক কোচ ছিলেন, শ্রদ্ধেয় জালাল আহমেদ চৌধুরী স্যার, ওসমান খান স্যার, যারা কোনো কিছু পাওয়ার আশা না করে দেশের ক্রিকেটটাকে দিয়ে গেছেন। তার আগে জাহাঙ্গীর শাহ বাদশার মতো একজন ক্রিকেটার ছিলেন, সামিউর রহমান সামির মতো ক্রিকেটার ছিলেন, যারা বেসিক্যালি কোনো কিছু পাওয়ার আশা না করে দিয়ে গেছেন। আমাদের আপনার কাছে মনে হয় কিনা যে আলটিমেটলি আমরা আমাদের ইতিহাসটাকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারিনি, কিংবা বর্তমান প্রজন্মতা বা তার পরবর্তী প্রজন্মকে জানানোর প্রক্রিয়াটা আমাদের হয়তো একটু গলদ আছে বা ল্যাক আছে? আম আপনার বাবাকে আমি ধন্যবাদ দেই যে আপনার বাবা আপনাকে ক্রিকেট খেলতে ফার্স্ট টেস্ট ম্যাচ দেখতে নিয়ে গেছিল when you were ক্লাস 2। জি। সো আপনি যেহেতু ওই বয়সে খেলা দেখতে গিয়েছিলেন বলে আপনার প্রত্যেকটা মুহূর্ত মনে আছে। কিন্তু আর আ আজ আ তারপরে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে যদি বলা হয় বাংলাদেশ ১ম আইসিসি ট্রফি কবে খেলেছিল? বাংলাদেশ ১ম অ্যাসোসিয়েট মেম্বার কবে হয়েছিল? বাংলাদেশের ১ম ওডিআই সেঞ্চুরি কে করেছিল? তো এই জিনিসগুলোর জন্য না একটা আর্কাইভ দরকার হয়। আপনি আপনি একটা জাদুঘর থাকার দরকার। এই দেখেন এক্স্যাক্টলি। আমি অস্ট্রেলিয়াতে থাকি। একটা প্রভিন্সিয়াল ক্রিকেট টিম হচ্ছে ভিক্টোরিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ভিক্টোরিয়া। এদের নিজস্ব একটা জাদুঘর আছে যেখানে নাকি এদের কবে কোথায় কে খেলেছে, কবে তাদের ১ম ক্যাপ্টেন ছিল। তো এই জিনিসগুলো আমাদের এখনো সংরক্ষিত রাখা উচিত। কেননা বাংলাদেশের সবথেকে বড় কর্পোরেট হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবং বাংলাদেশ ক্রিকেট এক্স্যাক্টলি। বোর্ড কিন্তু অবশ্যই কিন্তু এই জায়গাটায় আমার মনে হয় এই একটা ছোট্ট গল্প বলি আপনাদেরকে। জি। আমি যখন ১ম টেস্ট ম্যাচ খেলি ২০০০ সালে, ২০০০ সালে টেস্ট ম্যাচ খেলার পরে যখন টেস্ট ম্যাচটা ৪ দিনে শেষ হয়ে গেল তখন তৎকালীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন খুব বড় কর্মকর্তা ছিলেন। তার নাম হচ্ছে আহমেদ সাজ্জাদুল ববি। ববি ববি। ভাই এখনো তিনি বোর্ডের ডিরেক্টর। তো ববি ভাই বলল, "বুলবুল তোমার ব্যাটটা এবং হাবিবুল বাশার সুমনের ব্যাটটা দিয়ে দাও। এটা আমরা বাংলাদেশের একটা মিউজিয়াম বানাবো, ক্রিকেট মিউজিয়াম বানাবো, যেখানে রেখে দেব।" আমি কোনো কালক্ষেপণ না করে সেই ব্যাটটা দিয়ে দিয়েছিলাম ববি ভাইয়ের কাছে। পরবর্তীতে আমি প্রায় ২ বছর পরে কোনো একটা ক্লাবের গোডাউন থেকে ব্যাটটাকে আমি উদ্ধার করেছিলাম। করে পরবর্তীতে সেটা আমি লর্ডস মিউজিয়ামে পাঠিয়েছিলাম বা লর্ডস মিউজিয়াম নিয়ে গিয়েছিল। তো আমি কাউকে দোষ দিচ্ছি না। ববি ভাই একটা ভালো চিন্তা করেই হয়তো তার একটা সুচিন্তা ছিল বলেই হয়তো সেটা করতে চেয়েছিল, পরবর্তীতে হয়নি। তবে শুধুমাত্র একটা ব্যাট না, আইসিসি ট্রফিটা, আইসিসি ট্রফি যেই ম্যাচটায় আমরা চ্যাম্পিয়ন হলাম সেই বলটা। তো এই ধরনের জি। অনেক কিছু হিস্ট্রি আমাদের রাখা উচিত বা যার জন্য শুধু সেটা আমাদের নেক্সট জেনারেশন শুধু জানতে পারবে না, তারা সেটাকে ফলো করে ইন্সপায়ার্ড হবে। আর শুধুমাত্র আমাদের না, এই যে আমাদের ১ম ক্যাপ্টেন কে ছিল, কি ভাইস ক্যাপ্টেন কে ছিল, কিভাবে আজকে এই যে আমাদের দল কিন্তু এখন একটা অনেক বড় ব্র্যান্ড কিন্তু। টাইগার্স ব্র্যান্ড অনেক এক্স্যাক্টলি। বড় ব্র্যান্ড ওয়ার্ল্ড ক্রিকেটে। তো এই বড় ব্র্যান্ডটা ছোট কখন ছিল, কিভাবে বড় হয়েছে এটা শুধুমাত্র ক্রিকেট না, যেকোনো মানুষ তার বড় হওয়ার জন্য যে এই যে গল্পটা দেখবে, যে এই জার্নিটা দেখবে, হয়তো তার ব্যক্তিগত জীবনে বা তার যে প্রফেশনাল লাইফ আছে সে অনেক কিছু শিখতে পারবে। তো এইজন্য মনে হয় আমাদের হিস্ট্রি গুলো আরেকটু সাজিয়ে রাখা উচিত সো দ্যাট পিপল উইল নো হাউ দিস হ্যাজ কাম আপ। বুলবুল ভাই, আমাদের দেশের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আপনার সঙ্গে কিছু কথা আছে, কিছু প্রশ্ন আছে, সেগুলো আমি একটু পরে করব। আমি নিজে প্রশ্নগুলো করতে চাচ্ছি, তার পেছনে কারণটা হচ্ছে আমি নিজে এখন রানিং ফার্স্ট ডিভিশন প্লেয়ার, তো আমি জানি আসলে আমাদের দেশের ল্যাকিং এর জায়গাগুলো কোন জায়গাটাতে। সেই প্রেক্ষাপট নিয়ে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, কিন্তু আমি এবার একটু আমাদের অভিষেক টেস্টের সেই ইনিংসটার ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছে, একটু টেকনিক্যাল ফ্যাক্ট থেকে, যেটা হচ্ছে
সুমন ভাই ইনিশিয়াল তিনি যে কাজটা করেছেন, খুব কুইক একটা হাফ সেঞ্চুরি করেছিলেন প্রথম টেস্ট আমরা খেলতে নেমেছি। এমনও দেখছিলাম আমি, ইনফ্যাক্ট গত রাতেও আসলে এই ভিডিওগুলো দেখছিলাম, অফ স্ট্যাম্পের এক হাত দুই হাত বাইরের বলগুলো স্ল্যাশ করছিলেন, ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারছিলেন, কাভার দিয়ে চার মারছিলেন। বাট আপনার খুব পেশেন্স একটা ইনিংস ছিল, বা খুব পেশেন্ট একটা ইনিংস ছিল। আপনি ওভার 300 মিনিটস আপনি ব্যাটিং করে গেছেন, ওভার 300 বলস আপনি ব্যাটিং করে গেছেন, 500 মিনিটের বেশি ব্যাটিং করে গেছেন। ইভেন এমনও দেখেছি যে সুনীল যোশী বোলিং করছেন, কাভার রয়েছে, মিড অফ আছে, এক্সট্রা কাভার দিয়ে আপনি চার মারছেন গ্যাপ বের করে। ইভেন সেঞ্চুরি যে শটটাই করলেন সেটাও একটা সুইপ শটের মাধ্যমে করলেন, সেটাও একটা খুব কারেজিয়াস ব্যাপার। একটু জানতে চাইবো যে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন, আমাদের ডোমেস্টিক স্ট্রাকচারও লঙ্গার ভার্সনটা অতটা আমাদের চল ছিল না, মানে হোয়ার ডিড ইট কাম ফ্রম? আসলে এই পেশেন্সটা কোত্থেকে আসলো, বা এই মেন্টাল স্ট্যাবিলিটিটা কোত্থেকে আসলো? আম, আমি যখন ওডিআই খেলতাম বা ঢাকা লিগে যে 50 ওভারে খেলা হতো, আই ওয়াজ ভেরি অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান। জি। অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান মানে বলতে যে আমি খুব তাড়াতাড়ি রান করতাম এবং আই ওয়াজ ভেরি ওয়েল অফ, খুব ভালো করছিলাম। কিন্তু টেস্ট ম্যাচটা যখন খেলি তখন কিন্তু আমাকে নিজেকে তৈরি করতে হয়েছিল। আপনারা জানেন যে টেস্ট ম্যাচ শুরু হওয়ার টেস্ট ম্যাচ স্ট্যাটাস যখন পাই তখন আমি বাংলাদেশের ক্যাপ্টেন ছিলাম। আমি তখন ইংল্যান্ডে একটা ক্লাবে ক্রিকেট খেলতাম। তো ওখানে একটা ম্যাচে আমার মনে আছে যে একদিন আমি সেঞ্চুরি করলাম। খুব ভালো একটা ম্যাচ ছিল। জি। এবং ১১০ বা ১১২ রান করতে গেছিলাম। তো আমাদের প্রায় তো সিনেমার নায়ক অভিনয় করতেন হুমায়ূন ফরিদী। উনি জি। এবং সুবর্ণাপা দুজন তখন লন্ডনে একটা নাটক করতে গিয়েছিল। তো দাওয়াত দিয়েছিল আমাকে তো খুব মজা মনে পড়ে যে ওখানে বলছিল যে হুমায়ূন ফরিদী ভাই বলছিল যে, "আরে বুলবুল তুমি কেমন আছো?" আমি বললাম, "ভালো আছি ফরিদী ভাই। একটা ২টা নিউজ আছে।" "কি নিউজ?" একটা নিউজ হচ্ছে যে আমি আজকে সেঞ্চুরি করছি। আরেকটা নিউজ হলো আজকে আমার ক্যাপ্টেন্সি চলে গেছে।" তো ওই মুহূর্তটা খুব মনে পড়ে। যাই হোক, তো ওই ক্যাপ্টেন্সি চলে যাওয়ার পরে মনে হতো যে আম যেহেতু আমরা টেস্ট খেলতে যাচ্ছি, টেস্ট খেলার জন্য কিন্তু আমাকে রেডি হতে হবে। এবং রেডি হওয়ার জন্য আমার ২-৩ টা জিনিস তখন হয়তো সায়েন্টিফিক্যালি অত চিন্তা করতে পারতাম না। কেননা এখন জি। কোচিং করাতে গিয়ে হয়তো এই বাইরের জিনিসগুলো শিখছি। বাট তখন যেটা ২ টো কাজ করেছিলাম। একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস এর ব্যাপারে খুবই মনোযোগী হয়েছিলাম। আরেকটা হচ্ছে যে কিভাবে অনেকক্ষণ উইকেটে থাকা যায়। এই ২ টো প্র্যাকটিস আমি ওই ইংল্যান্ডে ক্লাব ক্রিকেটে করতাম। বাংলাদেশে যখন টেস্ট ম্যাচ শুরু হলো তার আগে আমার ফর্মটা অত ভালো ছিল না। তারপরে কিন্তু ওই যে মেন্টাল সেটআপটা যে আমাকে অনেকক্ষণ ধরে টিকে থাকতে হবে, ২ টো দিক থেকে। একটা হচ্ছে মেন্টাল দিক, একটা হচ্ছে ফিজিক্যাল দিক। তো ওই প্র্যাকটিসটা আমার অনেক কাজে লেগেছিল। একটা দীর্ঘ ৪ ৪.৫ মাসের একটা নিবিড় ট্রেনিং ছিল। সেটা আমার কাজে লেগেছে। আর সুমনের কথা যেটা বলছিলেন যে, সুমন এত ভালো ব্যাটিং করছিল যে আ মনে ওর ব্যাটিং দেখে ২ টো লাভ হচ্ছিল। একটা হচ্ছিল যে হি ওয়াজ মেকিং মি সিস এ এ এ এ ইজ ইজ ইজি, যে মনে হচ্ছিল আরে সুমন এত সুন্দর করে খেলছে আমি কেন পারব না? ওইটা একটা ব্যাপার। আর অনেক কনফিডেন্স দিচ্ছিল যে যদিও টেস্ট ম্যাচ ছিল বাট কখনো কোনো রানের প্রেশারটা ছিল না। আর ওই যে পার্টল সুইপের ক্রিকেটে যে সেঞ্চুরিটা হয়েছিল সেটা কিন্তু আমার সারা জীবনে একটা সিগনেচার শট ছিল। তো আল্লাহ কি রহমত ওই শটটা দিয়ে আমার সেঞ্চুরিটা হলো। সো there were some lot of technical areas were there, but I had to train for those. আমি একটু ড্রেসিং রুম এনভায়রনমেন্টটা জানতে চাইবো, কারণটা হচ্ছে যে প্রথম 3 দিন পর্যন্ত বিষয়টা কিন্তু এরকম ছিল, আমার একেবারে ছোটবেলার স্মৃতিতে যেটা মনে হয় যে প্রথম 3 দিন পর্যন্ত এরকম ছিল যে ম্যাচটা ইভেনলি ব্যালেন্সড, হয় ড্র হতে পারে, না হয় যে কোনো দলেরই আসলে সম্ভাবনা আছে। এবং ওই বয়সে যেটা হয় যে একটা 8-9 বছরের বাচ্চা চিন্তা করে, তখন তো রিয়েলিটি অত কিছু বুঝি না, বাট আমিও তখন খাতা কলমে হিসাব করছিলাম, আচ্ছা সেকেন্ড ইনিংসে যদি আমরা একটা 200 রানের লিড দিতে পারি তাহলে তো ইন্ডিয়াকে অল আউট করে দেওয়া যাবে। বাট আপনারা প্র্যাকটিক্যালি ওই সিচুয়েশনটায় ছিলেন, আপনাদের কাছে কখনো কি মনে হয়েছিল যে আসলে প্রথম 3 দিনের স্কোর শিট দেখে বা প্রথম 3 দিনের অ্যাটমসফিয়ার দেখে যে ওয়েল উই ক্যান গো ফর আ উইন? আমার হাসি লাগছে যে মানে বলতেও লজ্জা লাগছে যে আসলে আমরা নিজেরাও জানতাম না যে আমরা কি করতে যাচ্ছি বা কি হতে পারে এই ম্যাচটা। মানে এক ইনিংস হয়ে যাওয়ার পরে যে আরো ১৮০ ওভার খেলা বাকি আছে এটা ভুলে গেছিলাম। আর সেকেন্ড ইনিংসেও যে একটা দায়িত্ব নিয়ে খেলতে হয় বা সেকেন্ড ইনিংসেও যে একটা কঠিন সিচুয়েশন এর মধ্যে যেতে হয় সেটা আমরা বুঝতে পারিনি। তবে ড্রেসিং রুমে যেটা ছিল যে আমাদের অ্যাকচুয়াল কোচ যিনি ছিলেন, আমাদের কোচ ছিলেন এডি বার্লো। উনি এডি অসুস্থ বার্লো। ছিলেন আপনারা জানেন। ইমরান ভাই কাঁধে দায়িত্ব পড়লো এবং ইমরান ভাই ডিড এ ওয়ান্ডারফুল জব। ইমরান ভাই শুধুমাত্র ওই টেস্ট না, হি ইজ এ ভেরি হাই লেভেল কোচ এবং অনেক সময় সেটা প্রমাণ রেখেছে। তো জি। ইমরান ভাই কিন্তু চেষ্টা করছিল যে টিমটাকে কেননা ইমরান ভাইয়ের জন্য তো ওটা ফার্স্ট টেস্ট ম্যাচ। তো চেষ্টা করছিল যে প্রায় ক্যাপ্টেন দুর্জয় ছিল সেখানে। তারাও চেষ্টা করছিল যে কিভাবে টিমটাকে চাঙ্গা রাখা যায়। একটা ভালো রেজাল্ট। বাট আমরা কেউ জানতাম না যে ভালো রেজাল্টটা কি একটা উইনিং ড্র বা ম্যাচ জেতা
বা এটা কিছুই কোনো প্ল্যান ছিল না। এবং যার যার ফলশ্রুতিতে যে যে জায়গাটায় ইন্ডিয়া হয়তো তাদের ২০০ বা ৩০০ নম্বর টেস্ট খেলছিল, আমরা ১ নম্বর টেস্ট খেলছিলাম। যে এক্সপেরিয়েন্সটা ছিল সেই জায়গাটায় আমরা আসলে আমরা পিছিয়ে ছিলাম। একটু আগের দিকে যদি যাই, 97 এর আইসিসি ট্রফি, এর আগে 94 যে আইসিসি ট্রফি, সেখানে এক্সপেকটেশন অনুযায়ী বাংলাদেশের পারফরমেন্স হয়নি। 90 আইসিসি ট্রফি তো সেই পারফরমেন্সটা হয়নি, কিন্তু 97 এর আইসিসি ট্রফিতে পার্টিকুলারলি আপনার পারফরমেন্স গুলো চোখে পড়ার মতো ছিল। স্কটল্যান্ডের সঙ্গে একটা 57 রানের ইনিংস, ইভেন ফাইনালে একটা কুইক কুইক 37 আউট অফ 37 ডেলিভারিজ। এই টুর্নামেন্টে পার্টিকুলারলি আপনারা টার্গেট করেছিলেন কিনা যে আসলে এই টুর্নামেন্টে আমাদের যা করার করতে হবে, কিংবা এই টুর্নামেন্টে আমাদেরকে ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করতে হবে? তার সঙ্গে একটু জুড়ে দেই, যে সময় 97 আইসিসি ট্রফি হয়, আপনি মোহামেডানের প্লেয়ার, আকরাম ভাই হচ্ছেন আবাহনীর প্লেয়ার, এবং আবাহনী মোহামেডান দ্বৈরথ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেষ সময় একটা আকাশচুম্বী ব্যাপার। তো আবাহনীর আকরাম এবং মোহামেডানের বুলবুল যখন ব্যাটিং করতেন বাংলাদেশের হয়ে, ওই রাইভালরিটা তখন কি আসলে ইম্প্যাক্ট ফেলতো কিনা? দুটো প্রশ্নের উত্তর একটু একসঙ্গে দেবেন। ফ্যান্টাস্টিক। আম ওই সময় আমি শুরু করেছিলাম 90 র আইসিসি ট্রফি দিয়ে। 90 র আইসিসি যেটা হল্যান্ডে হয়েছিল। এবং আমার কাছে আমার দেখা বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট টিম ছিল ওটা। খুব ভালো একটা কম্বিনেশন ছিল। লিপু ভাই আমাদের ক্যাপ্টেন ছিল, তান্না ভাই ম্যানেজার ছিল। আমি আকরাম তখন একেবারে ইয়াং টকবকে ইয়াং জি। ক্রিকেটার্স। সো আমরা উই ওয়ার ভেরি কম্পিটেন্ট টিম। কিন্তু আনফরচুনেটলি যেই ম্যাচটায় আমাদের জিতলেই কোয়ালিফাই করে যেতাম, সেই ম্যাচটা এক পর্যায়ে 30 ফর 4 ছিল জিম্বাবুয়ে। তখন জিম্বাবুয়েতে হিটস্ট্রিকরা খেলতো, ওই অরিজিনাল জিম্বাবুয়ে। তো ওই ম্যাচটা বৃষ্টির কারণে আমরা হেরে যাই। হেরে যাওয়ার পরে আমাদের জি। ভেতরে একটা স্বপ্ন জাগতে শুরু করলো। ইয়েস, আমাদের আমরা কোয়ালিফাই করার মতন টিম এবং আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করব। পরে 94 যে আইসিসি ট্রফি কেনিয়াতে হলো, ওটাও একটা দুর্দান্ত টিম ছিল এবং সেবারই প্রথমবারের মতো কিন্তু ৩ টা দল কোয়ালিফাই করেছিল বিশ্বকাপের জন্য। সো সেটা আগে থেকে আমরা জানতাম এবং ব্যাপারটা আমাদের কাছে মনে হচ্ছিল যে আউট অফ 3 একটা না একটা টিম আমরা হবই। তো টিমের মধ্যে যেই টিমটা গিয়েছিল সেই টিমটা আমি বলব যে শৃঙ্খলা একটা বড় ব্যাপার ছিল সেখানে। আর আমাদের যে দলের অন্তর্কোন্দল যেটা ছিল সেটা সবকিছু মিলিয়ে ইট ওয়াজ নট এ টিম যেটা নাকি সবাই একসাথে সিলিন্ডার গুলো ফায়ার করেছিল। ওইটা ফেল করে আসার পরে 97 ওয়াজ দ্য অনলি টাইম যেখানে মনে হয়েছিল যে এইবার যদি আমরা কোয়ালিফাই না করি তাহলে আমাদের ক্রিকেট শেষ হয়ে যাবে এক। ২ নম্বর যে জি। বলে না যে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া। তো আমরা ব্যাপারটাকে এমন ব্রত হিসেবে নিয়েছিলাম যে মরে গেলে মরে যাবো। তারপরে এবার আমরা কোয়ালিফাই করব। তো এই ধরনের একটা ডিটারমিনেশন আমাদের ছিল। তার আগে কিন্তু 96 এ একটা আমরা এসিসি ট্রফি খেলতে গিয়েছিলাম যেটা এশিয়া কাপের কোয়ালিফায়ার হয়। লাকিলি আমরা সেটাও মালয়েশিয়াতে হয়েছিল। আমাদের ম্যানেজার ছিল লিপু ভাই। লিপু ভাই ওয়াজ সো গুড অ্যাজ এ ম্যানেজার, পরবর্তীতে অ্যাজ এ কোচ। তিনি তিনি কিন্তু ওই ছকটা এঁকেছিলেন যে কোন মাঠের সাইজ কি, কোন মাঠের সাইডে কটা গাছ আছে, কোন মাঠের উইকেট কেমন। সো ওই প্রিপারেশনটা লিপু ভাইয়ের ওয়াজ ব্রিলিয়ান্ট। তারপরে লিপু ভাই, আকরাম এবং গর্ডন গ্রিনের যে টিমটা ছিল, তারা দে রিয়েলি ওয়ার্ক রিয়েলি ওয়েল অ্যান্ড একটা ওয়েল কানেক্টেড টিম ছিল। তো ওই ওই ট্রফিটা চ্যাম্পিয়ন না হতে পারলে হয়তো আমাদের ক্রিকেটটা আজকে যেখানে দাঁড়িয়ে আছে হয়তো এখানে থাকতে পারতো না। তো যাই হোক, তো ওই কোয়ালিফিকেশনটা আমাদের আমাদের অনেক কাজে লেগেছিল। এবং সেকেন্ড কোশ্চেনটা ছিল আপনার কি? সেকেন্ড কোশ্চেনটা ছিল যে তখন আপনি মোহামেডানের, আকরাম ভাই আবাহনীর, ও প্রিমিয়ার ডিভিশন না, ক্রিকেট লিগে এটা দ্বৈরথটা সেরকম থাকতো, বাট যখন আপনারা একসঙ্গে খেলতেন, ইম্প্যাক্ট ফেলতো কিনা ওই আম রাইভালরিটা? জাতীয় দলের খেলার সময়টা তো ধরেন আমাদের মধ্যে একটা ঘরে বাইরে একটা 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 প্রতিযোগিতা সবসময় ছিল। আপনারা দেখবেন যে ঢাকা লিগেও যখন আমরা খেলতাম তখন কিন্তু ধরেন নান্নু ভাই বলেন, আকরাম বলেন, সাইফুল বলেন, রফিক বলেন, মনি ভাই বলেন, সবাই কিন্তু ধরেন একটা একটা ভালো পারফরম্যান্স করার চেষ্টা করতো। তাদের বড় বড় ক্লাবের তারা আমরা সবাই একটা কি প্লেয়ার ছিলাম বা জি। নিউক্লিয়াস ছিলাম। তো সেই জন্য কিন্তু ওই যে খেলার যে প্রেশারটা কিন্তু আমরা ডোমেস্টিক ক্রিকেট থেকে শিখেছিলাম। আর আকরামের ব্যাপারটা হচ্ছে যে আমরা ২ জন আগে তো আইসিসি দিত ধরেন ডাবল রুম দিত। তখন তো আর সিঙ্গেল রুম দিত না। তো ১৪ বছর আমার রুমমেট ছিল সে। এবং আমরা একসাথে সবসময় রুমে শেয়ার করতাম। বিয়ের আগে, বিয়ের পরে আমাদের একটা একটা বড় সুন্দর বোঝাপড়া ছিল। তো জাতীয় দলে যখন খেলতাম তখন হয়তো ওই জিনিসটা ছিল না যে কে মোহামেডান, কে আবাহনী। তার থেকে বড় ছিল যে আবাহনী। জাতীয় দলের জন্য খেলে। এবং এবং খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। কেননা আপনি একজন ক্রিকেটার, আপনি নিজেও জানেন যে ব্যাটসম্যানদের আন্ডারস্ট্যান্ডিংটা সাধারণত একটা মনের ভেতর থেকে আসে। রানিং বিটুইন দ্য উইকেট থেকে হয়। ম্যাচ সিচুয়েশন আন্ডারস্ট্যান্ড করার জন্য হতে পারে। সেটা সিচুয়েশনে কিভাবে কি করতে হবে। সো এই জিনিসটা খুব ভালো একটা বোঝাপড়া ছিল আমার নান্নু ভাই আর আকরামের মাঝে। আচ্ছা বুলবুল ভাই, এবার একটু খেলোয়াড়ি জীবন থেকে এবার একটু ইম্পর্ট্যান্ট একটা জায়গায় আছে, যেটা আপনার এখনকার প্রফেশন।
কোচিং প্রফেশন, কিংবা আপনি এখন আইসিসির একটা দায়িত্বে আছেন, আপনি চায়নাতেও কাজ করেছেন এসএসসির দায়িত্বে থেকে। আমি একটু আগে আমাদের দেশের ক্রিকেটের জায়গা থেকে আসি। আপনাকে যদি বিসিবি দায়িত্ব দিতে চায় বা বিসিবি যদি কোয়ালিফাইড মনে করে, আপনি অবশ্যই আপনি সেক্ষেত্রে আন্তরিক। আপনি অতীতেও এরকম উদাহরণ আমরা দেখেছি। 2006 সালে আপনি দেশে চলে এসেছিলেন সিডনি থেকে, এই ঘটনাও আমরা জানি। কিন্তু এখন আমার প্রশ্নের যে জায়গাটা হচ্ছে যে কোচিং ফিলোসফির তো আসলে অনেকগুলো ব্যাপার আছে, সেটা টেকনিক্যাল ব্যাপারও যেরকম আছে, নন টেকনিক্যাল ব্যাপার আছে, কালচারাল ব্যাপার আছে, ভাষাগত একটা ব্যাপার আছে। তো আলটিমেটলি আমিনুল ইসলাম বুলবুলকে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড টপ লেভেলের কোচিং এর দায়িত্ব দেয়, আপনার কাছে কি মনে হয় যে কোন কোন জায়গায় আমিনুল ইসলাম বুলবুল অন্যদের চাইতে এগিয়ে, অ্যাজ ফার অ্যাজ আম, কোচিং ফিলোসফি ইজ কনসার্ন? এক একটা কোচের কিন্তু এক এক ধরনের ফিলোসফি আছে। আমরা দুজন কথা বলছি, আমরা দুজন দুভাবে কথা বলছি, আমরা দুজনের ফিলোসফি সম্পূর্ণ আলাদা। জি। কোচিংটা কিন্তু হচ্ছে যে একটা মানুষ কিভাবে তার জীবনটা অতিবাহিত করে, কিভাবে সে তার জীবনে চলে, কিভাবে সে তার ফ্যামিলির সাথে ফ্রেন্ডদের সাথে চলাফেরা করে, দিস ইজ অল অ্যাবাউট কোচিং কিন্তু। আর এক্স্যাক্টলি। এর সাথে ক্রিকেটের যে টেকনিক্যাল ব্যাপারগুলো আছে, আমরা ভুল করি কি, আমরা কিন্তু অনেকে অনুকরণ করার চেষ্টা করি, আমরা অনেকে কপি করার চেষ্টা করি, আমরা অনেকে হয়তো ধরেন অমুক কোচ অমুক ভাই বলেছে, এই জন্য মনে হয় আমাকে এইভাবেই বলতে হবে। দিস ইজ অ্যাবসলিউটলি রং। কেননা ডিফারেন্ট টিচার্স ডিফারেন্ট হ্যাজ ফিলোসফি, সো এক একজনের এক ধরনের ফিলোসফি থাকে। তো বাংলাদেশ ক্রিকেটের সব থেকে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে যে আমাদের দেশের মানুষরা কিন্তু ভেরি সিম্পল। আমরা আমরা প্রথমে যে আমাদের যে নিউট্রিশন আছে, আমাদের উই শুড হ্যাভ আওয়ার ওন নিউট্রিশন। আমাদের যে শেখার যে প্র্যাকটিস গুলো আমরা ছোটবেলা থেকে ফ্যামিলিতে শিখি বা স্কুল কলেজে শিখি, সেই সিস্টেমে আমাদের ক্রিকেটটাও শেখানো উচিত। আমাদের জীবনটা কি যেভাবে আমরা চালাই, সেরকম একটা নর্মাল, যত সহজভাবে আমরা ক্রিকেট শেখাতে পারবো। কেননা আপনি আপনি কঠিন ভাবে কিছু শেখাতে পারবেন না। সো আমাদের এখানে জি। ভাষা একটা ব্যাপার, কালচার একটা ব্যাপার, আমরা ছোটবেলা থেকে কিভাবে শিখতে শিখতে এগিয়েছি সেটা একটা ব্যাপার। আর এখানে যে আমাদের যে সবথেকে বড় যে একটা ব্যাপার আছে, জানেন আমরা কিন্তু 71-এ আমরা কিন্তু বড় একটা যুদ্ধে জয়ী হয়েছিলাম উইথ আওয়ার ইমোশন। আমরা অত্যন্ত দেশপ্রেমিক একটা জায়গা। So, দেশপ্রেমিকের যে এক্সট্রা 1% আছে, সেই জায়গাটা আমি অনেক বেশি মনোযোগ দেব। আর আমরা যেহেতু একটা ইমোশনাল জাতি, সেই ইমোশনাল জাতির ইমোশনটাকে আমি কিভাবে শক্তিতে রূপান্তরিত করব, সেটাই আমার সব থেকে বড় বড় প্রচেষ্টা। বুলবুল ভাই, আরেকটা বিষয়, টপ লেভেলের কোচিং তো একটা বিষয়, আর গেম ডেভেলপমেন্টের জন্য কাজ করা সেটা কিন্তু আরেকটা বিষয়। আমি প্রশ্নটা এই কারণে করলাম যে আমাদের যখন আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছিলাম, তখনকার আমাদের যে ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার ছিল, আজকে 20 বছর পর আমরা যখন এখন ক্রিকেট খেলছি, ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব বেশি পরিবর্তন হয় নাই। আসলে ন্যাশনাল টিমের বাইরে যে সমস্ত ক্রিকেটাররা ইভেন ডোমেস্টিক ক্রিকেট খেলছেন, এক্সেস টু দ্য ফিল্ড, এক্সেস টু দ্য ইনফ্রাস্ট্রাকচার বা এক্সেস টু দ্য ফ্যাসিলিটিস, সেই সুযোগগুলো কিন্তু আসলে খুব কম। আমরা ঢাকাতে আমরা যারা ক্রিকেট খেলছি, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটিতে যে ছেলেটা ক্রিকেট খেলতে চায়, ওরও কিন্তু অধিকার আছে ক্রিকেট খেলাটা শেখার বা ওই লেভেলটায় ক্রিকেটটা খেলার। তো আলটিমেটলি আপনার কাছে কি মনে হয়, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল যে ঘাটতিটা রয়েছে ওভারঅল ক্রিকেটে, আমরা দেখা যায় যে নেট প্র্যাকটিস করতে গেলে একটা ব্যাটসম্যান সর্বোচ্চ 18 থেকে 20টা বল নক করতে পারে একটা দিনে, এরকমই হয় আমাদের ঢাকা কেন্দ্রিক একাডেমিগুলোর প্র্যাকটিসের জায়গাটা। তো এইটা কি আসলে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটের সমস্যা, নাকি মূলত নীতি নির্ধারণী জায়গায় যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল সুযোগ থাকা সত্ত্বেও আমরা তা নেইনি? ইনফ্যাক্ট আপনার কি এই জায়গাগুলো কাজ করার ইচ্ছা আছে কিনা সুযোগ পেলে? আম, ওই যে প্রথমে বললেন যে গেম ডেভেলপমেন্ট এক জিনিস আর হাই পারফরমেন্স টিম এক জিনিস, এটা কিন্তু সম্পূর্ণ জি। দুটো জায়গা। আপনি গেম ডেভেলপমেন্ট করার জন্য শুধুমাত্র ক্রিকেটার তৈরি করবেন না, আপনি ক্রিকেটার তৈরি করবেন, আপনি ভবিষ্যতের কোচ তৈরি করবেন, ভবিষ্যতের আম্পায়ার তৈরি করবেন, সর্বশেষে ক্রিকেটের ফ্যান তৈরি করবেন। এটা ধরেন আপনি গ্রাসরুটে এই কাজটা করলেন। তারপরে কিন্তু আপনাকে একটা পাথওয়ে থাকতে হবে, যে পাথওয়ে থেকে আপনি একটা এজ গ্রুপে ক্রিকেট খেলবেন, ক্লাব ক্রিকেট খেলবেন, আপনি তারপরে হাই পারফরমেন্স টিমে আসবেন, এমার্জিং টিমে আসবেন। তো এই যে পাথওয়ে গুলো আছে, এগুলো কতটুকু ক্লিয়ার আমি জানি না। আর যে ফ্যাসিলিটির কথা বলছিলেন, ফ্যাসিলিটিটা এমন একটা জিনিস যে ক্রিকেট খেলাটা কিন্তু একটা এমন একটা খেলা, যে খেলাটা কিন্তু আপনি প্র্যাকটিস করেন নেটের মধ্যে, একটা খাঁচার মধ্যে, আর খেলেন কিন্তু ওপেন ফিল্ডে। এই যে জি। আবার কিন্তু আপনার বাংলাদেশে কিন্তু ধরেন প্রায় 4-5 মাস বৃষ্টি হয়, মাঝে মাঝে প্রচন্ড গরম থাকে। আমাদের দেশে এখন অনেক অনেক ক্রিকেটার আছে যারা নাকি ধরেন তারা আরেকটা প্রফেশনের সাথে সম্পৃক্ত, পড়াশোনার সাথে সম্পৃক্ত, চাকরির সাথে সম্পৃক্ত। সো এখানে ইনডোর ফ্যাসিলিটি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এখানে কিছু কিছু মাঠ থাকা উচিত যেখানে বাচ্চারা গিয়ে খেলতে পারে।
আর 3 নম্বর হচ্ছে একটা ক্লিয়ার পাথওয়ে। তো এই জিনিসগুলো আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমাদের সবাই ক্রিকেট ভালোবাসে। আমাদের সবাই ক্রিকেট খেলতে চায়। এই ধরনের একটা জাতি, এই জাতিটাকে আমরা হয়তো কাজে লাগাতে পারছি না যতটা কাজে লাগানো উচিত। কেননা আমরা কিন্তু we look for only building gigantic stadiums. তো স্টেডিয়াম বানিয়ে কিন্তু লাভ নেই। আপনাকে এই যে শ্রীলঙ্কার মতো একটা ফুল মেম্বার, এদের কাছে কয়টা স্টেডিয়াম আছে আর কতগুলো খেলার মাঠ আছে। আমাদের কিন্তু খেলার মাঠের অনেক অভাব। তারপরেও বলব যে আমাদের যে জেলা স্কুলগুলো আছে, আমাদের ডিস্ট্রিক্টে যে স্টেডিয়ামগুলো আছে, এই স্টেডিয়ামগুলোতে ক্রিকেট ফ্যাসিলিটি যদি আমরা ডেভেলপ না করতে পারি তাহলে কিন্তু ওই যে বান্দরবনের কথা বলছিলেন বা বরগুনার কথা বলছিলেন, একটা ছেলে ঢাকা শহরে যারা থাকে সে যে প্রোটেকশনের মধ্যে বড় হয়, সে যখন স্কুলে যায় তাকে তার তার প্যারেন্টসরা তার মাথায় ধরেন বৃষ্টি হলে ছাতি ধরে, তার নাস্তাটা বানিয়ে দেয়। তাকে যেভাবে টেক কেয়ার করা হয়, বরগুনা বলেন, পার্বত্য চট্টগ্রাম বলেন, যারা কিন্তু নেচারের সাথে প্রত্যেকদিন যুদ্ধ করছে, তাদের উইন-উইন এক্স্যাক্টলি। সিচুয়েশনে দে আর মাচ মোর বেটার দ্যান এ ঢাকা বয়। সো এই যে সব জায়গায় যদি আপনি ক্রিকেট ছড়িয়ে দেন এবং সবার যদি একটা অ্যাক্সেস থাকে, একটা বেসিক ক্রিকেট ফ্যাসিলিটিতে গিয়ে একটা পাথওয়ের সাথে সংযুক্ত হওয়া, তো এই জায়গাগুলো যদি আমরা না কাজ করি তাহলে কিন্তু আমাদের অনেক প্লেয়ার যেই পুলে থাকার কথা সেখানে কিন্তু আসবে না। ইটস ভেরি ইজি এখন কিন্তু এই মুহূর্তে বিকেএসপি ডুইং এ ওয়ান্ডারফুল জব। কারণ বিকেএসপি আপনার এক্স্যাক্টলি। ম্যাক্সিমাম ক্রিকেট তৈরি করে দিচ্ছে। কিন্তু আমাদের কিন্তু যে দেশব্যাপী যে আমাদের রিজিওনাল ক্রিকেট সেন্টার গুলো আমি জানি না কতটুকু এখন কাজ করছে। সো রিজিওনাল সেন্টার গুলো এখন জাতীয় লিগ যখন হয় তখন কিন্তু আপনি দেখবেন যে মিরপুর থেকে টিম বানিয়ে দেওয়া হচ্ছে। এখনো কিন্তু জাতীয় লিগে কিন্তু সিলেটে খেলছে না, রংপুরে প্লেয়াররা খেলছে না, চিরাং সব 100% চিটাগাং প্লেয়াররা খেলছে না। তাই নিজস্ব এই যে সবকিছু মিলিয়ে আমাদের মনে হয় একটু ভেবে দেখা উচিত যে কিভাবে আমরা আমাদের এই ফেসিলিটি বাড়ানোর মাধ্যমে আমরা আরো কম্পিটিশনটা বড় করে আর কিভাবে আমরা ক্রিকেটার তৈরি করতে পারবো। আরেকটা ব্যাপার, যেহেতু আপনি ঢাকা লিগে খেলেন, ঢাকা লিগে যখন খেলা হয় তখন কিন্তু ঢাকা লিগের ঠিক দল বদলের 3 থেকে 4 দিনের মধ্যে লিগ শুরু হয়ে যায়। তো দলে একটা কোচ থাকে, দলে একটা ফিজিও থাকে, একটা ট্রেনার থাকে। তো তার সময়টা কখন থাকে একটা টিমটাকে রেডি করার। আর ম্যাক্সিমাম টিম কিন্তু প্র্যাকটিস করে পাকা পিচে আর ম্যাচ গিয়ে খেলে তারা টার্ফ উইকেটে। সো দেয়ারস লট অফ এরিয়াস যেখানে নাকি আমরা কাজ করতে পারি এবং সেই কাজগুলো করা উচিত আমাদের। ইভেন বুলবুল ভাই, যে একটা ফার্স্ট ডিভিশনের টিম যখন প্র্যাকটিস করে, কালেকটিভলি প্র্যাকটিস করে, ফিল্ডিং প্র্যাকটিস করার আসলে জায়গা নেই, মাঠে ঘাস নেই। আপনি জানেন ঢাকা শহরে বেশ কিছু মাঠ আছে যেখানে আসলে মূলত আমাদের প্র্যাকটিস করতে হয়, মাঠে ঘাস নেই, অনেক ফ্যাসিলিটিস এর সমস্যা। যাই হোক, আমরা এবার একটু চায়না প্রসঙ্গে আসতে চাই বুলবুল ভাই, কারণ শেষের দিকে চলে আসছি আমরা একেবারে। চায়না প্রসঙ্গটা হচ্ছে, আপনি যে সময় অসুবিধা চায়নায় নেই, আপনি কাজ কন্টিনিউ করতে করতে পারেন, গেলেন, অসুবিধা নেই। আচ্ছা, আপনি যখন চায়নায় কাজ করতে গেলেন তখন আপনি পৃথিবীর একমাত্র কোচ যিনি লেভেল 2 করা এবং সেই সঙ্গে যিনি চাইনিজ ভাষাটা জানেন। কিন্তু ব্যারিয়ারের জায়গা যেটা, যে চায়নার তাদের একটা পার্টিকুলার হিস্ট্রি, কালচার, তাদের ওয়েদার একটা অবস্টাকলের জায়গা। তো আলটিমেটলি কালেকটিভলি আপনি এই অবস্টাকল গুলো তখন কিভাবে ওভারকাম করলেন? কারণ চাইনিজ কালচার, ল্যাঙ্গুয়েজ, ওয়েদার, তাদের হিস্ট্রি সবকিছু মিলিয়ে ক্রিকেটটা তাদের সেখানে কতটুকু স্যুট করার ব্যাপার, সেটাও একটা প্রশ্নের বিষয় ছিল। আপনি ওভারকাম করলেন কিভাবে? এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল যে ভাষা, যেটা বলছিলেন যে ভাষা একটা বড় ব্যাপার। ওখানে তারা ক্রিকেট খেলা কি জানেই না। তারা ক্রিকেট খেলাটাকে ইন্ট্রোডাকশন দেওয়া। তাদের সামনে কোনো হিরো ছিল না। যেমন আমাদের সামনে সবসময় কেউ না কেউ ছিল। দেশি হোক জি। বিদেশি হোক, তারা এগুলো জানেই না। আম তারপরে একটা আবহাওয়া, একটা বৈরী ব্যাপার, যেমন যেমন নর্দার্ন চায়না বা সেন্ট্রাল চায়নাতে কিন্তু আপনি হুম। ৬ মাসের বেশি ক্রিকেট খেলতে পারবেন না। তা অনেকগুলো ব্যাপার ছিল এখানে। তারপর সবথেকে বড় যে ব্যাপারটা ছিল তাদের গভর্নমেন্টকে ম্যানেজ করা। গভর্নমেন্ট এই খেলাটা জানেই না, এই খেলাটা কি। সো ওখানে কিন্তু আই ওয়াজ নেভার এ কোচ, বাট আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে তাদের গভর্নমেন্টকে, তাদের রিজিওনাল যে গভর্নমেন্ট ছিল বা তাদের এডুকেশন ওখানে কিন্তু দুটো লাইনে চলে সবকিছু। একটা হচ্ছে এডুকেশন লাইন, একটা হচ্ছে স্পোর্টস লাইন। আপনি শুনে আশ্চর্য হবেন যে তাদের কাছে 25,000 স্পোর্টস স্কুল আছে সেখানে। 25,000। সো আর এটা শুধু একটা ধরেন, এটা হচ্ছে স্পোর্টস লাইন। আর এডুকেশন লাইন যেটা, সেটা হচ্ছে দ্যাট ইজ এ কমপ্লিটলি আন্ডার এডুকেশন ব্যুরো। সো এই দুটো জায়গায় একসাথে তাদেরকে ম্যানেজ করে বোঝানো, এই কাজগুলো খুব চ্যালেঞ্জিং ছিল। তবে এই ব্যাপারে আমি আমাদের যে আইসিসি তখন এসিসি সিইও ছিল আশরাফুল ভাই, সৈয়দ তিনি আশরাফুল হি হক। ডিড এ ওয়ান্ডারফুল জব। পরবর্তীতে আমাদের আরেকজন বাংলাদেশের কোচ ছিলেন মঞ্জুরুল ইসলাম, যে নাকি আমার থেকেও ভালো চাইনিজ বলতো এবং অনেক ভালো কাজ করেছে চায়নার গ্রাসরুট ক্রিকেটে। তা ওখানে এই যে চ্যালেঞ্জ গুলো থেকে আজকে কিন্তু ধরেন এখনো এই চ্যালেঞ্জটা আমরা ফেস করে যাচ্ছি। ওরা অত্যন্ত সাকসেসফুলি কিন্তু 2010-এর এশিয়ান গেমস
হোস্ট করেছে। 2022-এর এশিয়ান গেমস হতে যাচ্ছে হানজোতে, সেটা তারা হোস্ট করতে যাচ্ছে। তারা কিন্তু এখন প্রায় স্কুল কলেজ মিলিয়ে মোর দেন 1 মিলিয়ন ক্রিকেটার্স আছে যারা নাকি ক্রিকেট খেলে। কিন্তু সমস্যা হচ্ছে যে তাদেরকে ওই অর্গানাইজ ক্রিকেটে নিয়ে যাওয়াটাই এখন সবচেয়ে মধ্যে বড় চ্যালেঞ্জ, যে তাদের কিভাবে আমরা অর্গানাইজ ক্রিকেটে নিয়ে যাব। তবে এটা ঠিক যে এই কাজটা যদি চায়না ক্রিকেট না খেলে তাহলে বলতে পারবেন না যে ক্রিকেট ইজ গ্লোবাল গেম। তো চায়নাকে ক্রিকেট খেলতেই হবে, এখন হোক 20 বছর পরে হোক তাদেরকে খেলতে হবে। তবে তাদের যে স্ট্র্যাটেজি আছে, দে আর ভেরি স্মার্ট পিপল, দে স্মার্ট পিপল ইন দ্য সেন্স দ্যাট দেখেন এই যে আইপিএল এর কিন্তু মেজর স্পন্সর কিন্তু ভিভো, এটা হচ্ছে চাইনিজ মোবাইল কোম্পানি। আইসিসির ওয়ান অফ দ্য মেজর স্পন্সর কিন্তু অপো। তারা কিন্তু চলে এসছে, তারা দে আন্ডারস্ট্যান্ড বিজনেস ক্রিকেট রিয়েলি ওয়েল। তবে এটা ঠিক যে আমার যে চ্যালেঞ্জগুলো ছিল সেটা বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ আমি সেগুলো ওভারকাম করেছি। এখন একটা স্টেবল জায়গায় চায়নায় এসছে। তবে এখনো ক্রিকেট পারফরমেন্স আরো সময় লাগবে, কেননা তাদের জন্য এটা একেবারে নতুন খেলা। তবে আমি অনেকের সাহায্য পেয়েছি, তার মধ্যে একজন অবশ্যই আশরাফুল ভাই এবং আরেকজন মঞ্জু। না, আপনাকে তো বলা হয় চাইনিজ ক্রিকেটের নীল আর্মস্ট্রং, এবং সেটার বেশ কয়েকটা ডকুমেন্টারিও আমরা দেখেছি। কিন্তু আমার পার্সোনাল একটা কোয়েরি বুলবুল ভাই, সেটা হচ্ছে যে এলিট লেভেলের ক্রিকেটের কোচিং মেথডটা একরকম, ইন্টারমিডিয়েট লেভেলের ক্রিকেটের কোচিং মেথডটা একরকম, কিন্তু চায়নাতে আপনাকে যেটা করতে হয়েছে একদম নার্সারি বেসিকটা পর্যন্ত শেখাতে হয়েছে, ব্যাটের গ্রিপ কিভাবে করতে হয়, বলের গ্রিপ কিভাবে করতে হয়, এগুলো কতটুকু চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য, বা এগুলো কতটুকু কঠিন ছিল আপনার জন্য? আম, একটা কোচ কিন্তু একটা প্লেয়ার যখন খেলে, যখন একটা বছর এক সিজন খেলে, প্লেয়ারটা কিন্তু এক সিজনের এক্সপিরিয়েন্সড। জি। সেম কিন্তু আমাকে কিন্তু, যেহেতু আমি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার করি তখন কিন্তু আমি আই ওয়াজ এ স্ট্রেট ওয়ে কিন্তু আমি অস্ট্রেলিয়াতে আসলাম, এখানে লেভেল 1 লেভেল 2 পরবর্তী লেভেল 3 করলাম। সো আই ওয়াজ ডিলিং উইথ টপ ফার্স্ট ক্লাস ক্রিকেটার্স বা যারা প্রিমিয়ার ক্রিকেট খেলে সেই ক্রিকেটারদের মাধ্যমে। তারপরে যখন আমি চীনে গেলাম, চীনে কিন্তু তারা এই ল্যাঙ্গুয়েজই বুঝবে না। হুম হুম যেমন হুম। ধরেন আমরা একবার পাকিস্তান গভর্নমেন্ট তাদের ক্রিকেট অ্যাম্বাসেডর হিসেবে জাভেদ মিয়াঁদাদকে পাঠালো চায়নাতে। প্রথম দিন জি। চায়নায় গিয়ে জাভেদ মিয়াঁদাদ তাদেরকে অন ড্রাইভ শেখাচ্ছে, গুগলি শেখাচ্ছে। তো ওরা জানেই না এটা কি জিনিস। সো ওদেরকে যেটা করতে হয়েছিল বা আমার নিজের জন্য শিখতে হয়েছিল যে একেবারে যে বেসিক লেভেল বা এলিমেন্টারি লেভেল যেটা, সেই এলিমেন্টারি লেভেলে নিচে নেমে গিয়ে আমাকে কাজ করতে হয়েছিল। যেমন ধরেন যে একটা বলের কত কয়টা সেলাই আছে, একটা জি। ব্যাটের একটা সাইডে কতটুকু, ওটা দৈর্ঘ্য কতটুকু। তো এইভাবে আমাকে শুরু করতে হচ্ছিল ক্রিকেটের হিস্ট্রি, ক্রিকেটের ফরম্যাট, ক্রিকেটের যে একেবারে বেসিক লেভেল অফ কোচিং সেখান থেকে শুরু করতে হচ্ছিল। পর এখন জানেন সাংহাইতে এবং বেইজিং এ তাদের ক্রিকেটের বই আছে, এবং ক্রিকেটের বইতে ম্যাক্সিমাম পেজে আমার ছবি, যে আমি বল ধরছি, আমি বল থ্রো করছি। তো ওরা খুব দে ভেরি স্মার্ট। এর আগেও বলেছেন তারা ক্রিকেটের উপরে ল তৈরি করেছে, ক্রিকেটের উপরে বই চালু করেছে, সেগুলো তারা শিখছে। তবে ইট ওয়াজ এ গ্রেট লার্নিং ফর মি, যেটা এখন আমাকে অনেক জীবনে কাজে লাগছে। আরেকটা বিষয় যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি চায়না, এবং আপনি যেমনটা বললেন যে তাদের দুইটা সেক্টর, একটা একাডেমিক সেক্টর আর একটা স্পোর্টস সেক্টর, সেই স্পোর্টস সেক্টরের আলাদা ইনস্টিটিউশনও আছে, বা তাদের স্ট্রাকচারটা ওই রকম। কিন্তু তারা তো মূলত আসলে যেটা দেখা যায় যে অলিম্পিক কেন্দ্রিক গেমস গুলোতেই পার্টিসিপেট তারা করতে বেশি পছন্দ করে, বা ওইটাকেই তারা প্রাইমারি সেক্টর হিসেবে ধরে। সেই জায়গাটা এখন পর্যন্ত, আপনি তো অনেকদিন কাজ করেছেন চায়নাতে, ওভারঅল এখন কি অবস্থা ওভারঅল চায়না জুড়ে, বা চায়নার আমাদের দেশে যেমন গ্রামগঞ্জ আছে, আমরা যেটা বলি যে আমরা গ্রামে গঞ্জে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, চায়নাতেও কি ব্যাপারটা এরকম যে একটু রুরাল এরিয়ায় যেগুলো সেগুলোতে ক্রিকেটটা পৌঁছানো গেছে? আম, চীনে যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রথম দিকে ভুল করেছিলাম আমরা বড় বড় শহরে যেতাম, যেমন বেইজিং, সাংহাই, জর্জিয়াং, এই যে বড় বড় শহরে যাওয়াতে হতো কি, ওখানে কিন্তু ওয়ান চাইল্ড পলিসি, জানেন তো, একটা ছেলে একটা বাচ্চা পলিসি, এবং জি। ওয়ান চাইল্ড পলিসিতে ওই একটা ছেলে, ক্রিকেট ইজ এ ভেরি নন ক্লাসিফাইড স্পোর্টস ইন চায়না, চেনেই না। তো একটা ছেলেকে ক্রিকেট কেন খেলতে দেবে? তো ক্রিকেটের প্রথম দিকে ক্রিকেটার পেতাম যেগুলো নাকি পড়াশোনায় খুব সব থেকে খারাপ, সব থেকে শারীরিকভাবে আনফিট, সে অন্য কোনো স্পোর্টস বা কিছু করতে পারে না, সে ক্রিকেট খেলে। তো তার হুম। পরবর্তীতে যে 2000 যখন ঢুকলাম আমি দেখলাম দিস ইজ এ বিগেস্ট প্রবলেম। তখন রুরাল এলাকায় যাওয়া শুরু করলাম। রুরাল এলাকায় যেমন এমনও জায়গা আছে যে ধরেন সেখানে কোনো এয়ারপোর্ট নেই। একটা এয়ারপোর্ট থেকে নেমে তারপরে 1.5 ঘন্টা যেতে হয় বাসে করে বা গাড়িতে করে, তারপরে সেই শহরটা। সো এরকম ছোট, ছোট যে একেবারে যে রুরাল এরিয়া আছে সেখানে গিয়ে এই ক্রিকেট খেলা শেখানো শুরু করলাম। সেখানে গিয়ে এমনও দিন গিয়েছে যে ১ সপ্তাহ ধরে আমি ভাত, রুটি কিছুই পাইনি। খেতে হয়েছে কলা আর ওই বনরুটি, এগুলো খেয়ে থাকতে হয়েছে।
তা ওইসব জায়গায় গিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে দেখো এই খেলাটা হচ্ছে আন্তর্জাতিক খেলা। তোমাদের দেশের সাথে যে বর্ডার কান্ট্রি গুলো আছে সবাই ক্রিকেট খেলে। তোমরা যদি এই খেলাটা জাতীয় দলে খেলতে পারো তোমাদের চাইনিজ ফ্ল্যাগ তোমাদের বুকে থাকবে এবং তোমরা বিদেশে যেতে পারবে। তো এই ধরনের ইন্সপিরেশন নিয়ে কিন্তু আমরা শুরু করেছিলাম। এখন ৭টা প্রভিন্সে ক্রিকেট খেলা হয়। ১১৪টার মতন ইউনিভার্সিটি ওদের ওখানে ক্লাব কালচার নেই। সেখানে এডুকেশনাল ইনস্টিটিউশনে ক্রিকেট খেলে। তো সেখানে সেগুলো অলরেডি চালু হয়ে গেছে। তাদের নিজস্ব কোচ আছে, তারা ওইগুলো কাজ করছে। তবে ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ যে তাদেরকে এই খেলাটা তাদের মধ্যে বোঝানো। সো নাও দে আন্ডারস্ট্যান্ড এবং তার এখন অটোমেটিক্যালি এখন শুরু হয়ে গেছে সেখানে। এবার আমি একটু আপনার ব্যক্তিগত ক্রিকেটীয় লাইফে আবার একটু ফেরত আসি। সেই জায়গাটা হচ্ছে যে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ব্যাপারে আমরা যেটা আমাদের প্রজন্মটা শেষে একটু দেখেছে ওই ক্রেজটা, আবাহনী মোহামেডান ক্রেজ। আমাকে জাহাঙ্গীর শাহ বাদশাহ আঙ্কেল একটা চরমপত্র দেখিয়েছিলেন, যে চরমপত্রটা আবাহনীর সমর্থক গোষ্ঠী তাকে দিয়েছেন যে কালকের ম্যাচ জিততে না পারলে খবর আছে। মানে এই লেভেলের প্রেশারটা হ্যান্ডেল করতে হতো তাদের সময় কিংবা আপনাদের সময়। একটু সে সময়কার এনভায়রনমেন্টটা জানাবেন, কারণ এখন আমরা তো আবাহনী মোহামেডান ম্যাচ দেখি যেটার আসলে কোনো ক্রেজ নাই। বিকেএসপি তে খেলা হয় বা বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হয়, ৮-১০ জন ১৫ জন দর্শকও যায় না। বাট ওই সময়কার এনভায়রনমেন্ট ওয়াজ কোয়াইট ডিফারেন্ট। ওই এনভায়রনমেন্টটা বা ওই প্রেশারটা কিভাবে আপনারা হ্যান্ডেল করতেন? আমরা লাকি ছিলাম যে আমাদের সময় ওই 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 ক্রেজটা ছিল পিকে একদম। পিকে সেটা শুরু হতো দলবদল থেকে শুরু হতো। দলবদলের পরে যখন আমরা কোনো একটা যেই ক্লাবে খেলতাম, সেই ক্লাবে আমরা একটা ওয়ার্ম আপ টুর্নামেন্ট খেলতাম, দামাল সামার টুর্নামেন্ট। তারপরে জি। লিগ খেলতাম। সো এতে হতো কি যেই ক্লাবের জন্যই খেলতাম এখানে কিন্তু ২ ধরনের ৩ ধরনের প্রেশার থাকতো। একটা হচ্ছে নিজের পারফরম্যান্স এর উপরে নিজের একটা ভালো করার প্রেশার। ২ নম্বর হচ্ছে ক্লাব কর্মকর্তাদের ট্রিমেন্ডাস একটা চাপ থাকতো। আর ৩ নম্বরে যেটা সেটা হচ্ছে যে সমর্থকদের একটা চাপ। সো এই ৩টা চাপকে একসাথে নিয়ে খেলা এবং এই খেলার থেকে ভালো প্লেয়ার হয়ে যাওয়া। এই যে চাপ সামলিয়ে এগিয়ে যাওয়া আমার মনে আছে যে আমার কাছে মনে হচ্ছে যে অনেক ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা যখন খেলতাম আমাদের দেশে তখন হায়দ্রাবাদ ব্লুজ আসতো, এমসিসি আসতো, ইংল্যান্ড এ আসতো। তার থেকে অনেক কঠিন মনে হতো আমাদের ঢাকা লিগের খেলাগুলো। যেমন মোহামেডান ভার্সেস আবাহনী বা মোহামেডান ভার্সেস বিমান, মোহামেডান ভার্সেস ব্রাদার্স ইউনিয়ন। সো এই ম্যাচগুলো ছিল মাচ মোর হাই ইন্টেন্সিটি ম্যাচ। তো এই ম্যাচগুলো কিন্তু আমাদেরকে শুধুমাত্র ক্রিকেট শেখায়নি, আমাদেরকে জি। প্রেশার নেওয়া বা প্রেশার থেকে উতরে ওঠা বা কনসিস্টেন্টলি পারফরমেন্স করা এই জিনিসগুলো আমাদেরকে শিখিয়েছিল। আর বাদশা ভাইকে যেমন আম, আম, চরমপত্র দিয়েছিল চরমপত্র। আমাদের কিন্তু এমনও হয়েছে যে চরমপত্র দিয়েছিল আমাদের কিন্তু সেম একই অবস্থা ছিল যে যখন ভালো খেলতাম তখন ওই বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে মোহামেডান ক্লাবে মানুষ ঘাড়ে করে নিয়ে যেত, আর যখন খারাপ খেলতাম রাত ৯টা পর্যন্ত ড্রেসিং রুমের ভিতরে আটকে থাকতাম। সো এটা ছিল একটা অন্যরকম অনুভূতি। আর আর ক্রিকেটের যে ক্রিকেট গতকালকে ইনফ্যাক্ট আমি আইসিসি আমাদের একটা ফোরামে আমি গল্প বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট ওখানে তখন ঢাকা লিগে খেলতে আসতো ইকবাল সিকান্দার, তিনিও ছিলেন। তো আমি বলছিলাম যে ইকবাল ভাই আপনাদের কন্ট্রিবিউশন আমরা কখনোই ভুলবো না, কারণ আপনাদের যেই সময়টাই আপনারা প্রায় ৫৪ জন বিদেশি ক্রিকেটার বাংলাদেশ লিগে খেলতো, শ্রীলঙ্কান, পাকিস্তানি, ইন্ডিয়ান, ইংল্যান্ডের সব জায়গায়। তো এই যে বিদেশি ক্রিকেটারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা, বিদেশি টপ লেভেলের ক্রিকেটারদের সাথে একসাথে ব্যাটিং করা, বোলিং করা, বিপক্ষে খেলা, পক্ষে খেলা, এগুলো যে আমাদেরকে যে শিখিয়েছিল, যে এক্সপিরিয়েন্সটা দিয়েছিল উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম, আমরা এটা কখনো ভুলবো না। এবং এটা আমি বলেছি আইসিসিতে যে এই ওই ফোরামটাতে গতকালকে যে ৩টা জিনিস বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে দিয়েছে। ১ নম্বর হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের পপুলারিটি, ২ নম্বর হচ্ছে অলওয়েজ গভর্নমেন্টের একটা সাপোর্ট ছিল বাংলাদেশে, আর ৩ নম্বর হচ্ছে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট। তো এই ৩টা জায়গায় কিন্তু ডোমেস্টিক ক্রিকেটটার মধ্যে এই মুহূর্তে বেশ পিছিয়ে আছে। এই জায়গাটা আমাদের মনোযোগী হওয়া উচিত। বুলবুল ভাই, ক্লাব ক্রিকেটে আমরা যেমনটা আপনাদের সময় নীল ফেয়ার ব্রাদার এসে খেলে গেছেন, আর্জুনা রানাতুঙ্গা খেলে গেছেন, ওয়াসিম আকরাম খেলে গেছেন, সামারা সেকারা খেলে গেছেন, দিলীপ মেন্ডিস মেন্ডিস খেলে গেছেন, আমরা জানি। এখন এই কালচারটা ডেভেলপ করছে না কেন? সেটা কি আহ ক্লাবের ব্যর্থতা, নাকি এখানে আমাদের পাবলিক রিলেশনের ব্যর্থতা? আসলে সমস্যাটা কোন জায়গাটায়? নাকি ইনভেস্টমেন্টের সমস্যা? আমি তো দেশে থাকি না এখন, হয়তো আমি দূর থেকে কোনো এই মুহূর্তে কমেন্ট করতে পারবো না। তবে এটুকু আমি বলতে পারি যে আম, বাংলাদেশের এই ক্লাবগুলো কিন্তু চলে কিন্তু মানুষের ম্যাক্সিমাম লোকের কিন্তু ডোনেশনে। ক্লাবগুলো কিন্তু এখনো প্রফেশনাল যে একটা ইনকাম বা প্রফেশনাল ভাবে যে এগিয়ে যাওয়া সেটা কিন্তু নেই। এই জন্য কিন্তু দেখবেন প্রায় কিন্তু কখনো প্লেয়ারদের দল বদলটা হয় ফিক্সড কোনো দল বদল, আবার কখনো দেখা যাচ্ছে যে ওপেন দল বদল।
পয়সা পাওয়ার ব্যাপারে কিন্তু এখনো কিন্তু 100% কোনো নিশ্চয়তা থাকে না। সো এগুলো কিন্তু এগুলো নির্ভর করছে যে আপনি শুধুমাত্র বিদেশি ক্রিকেটার আনলে হবে না। এখনো কিন্তু অনেক ভালো, ভালো বিদেশি ক্রিকেটাররা আসছে এবং খেলছে। বাট এটা কি কতটুকু আপনি মার্কেটিং করতে পারছেন? আপনি কতটুকু টেলিভিশনে দেখাতে পারছেন? আমাদের সময় ছিল যে মোহামেডান আবাহনী খেলায় কিন্তু ৩০ থেকে ৪০,০০০ লোক মাঠে আসতো। রেডিওতে কমেন্ট্রি করতো, লাইভ টেলিভিশনে দেখতো। আবার ৪-৫,০০০ লোক মাঠে এসে ঘুরে চলে যেত, ঢুকতে পারত না। এটা কিন্তু মোস্টলি ছিল এটা খবরের কাগজ বলেন, একটা মার্কেটিংটা ছিল ওয়ান্ডারফুল এবং মানুষের ইন্টারেস্টটা ছিল খুব বেশি। এখন ওই মানুষের ইন্টারেস্টটা কিভাবে আবার বাড়ানো যায় সেই জায়গাটা আমাদের রিসার্চ করা উচিত যে হোয়াট ইজ মিসিং। তো এইগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা জানতে পারবো না তো। যেভাবে আমাদের এনিওয়েজ এগুলো নিয়ে আসলে ফুটবলটা হারিয়ে গিয়েছে। জি এক্স্যাক্টলি এগুলো নিয়ে আসলে অনেক কথাবার্তাই হয় বিভিন্ন মহলে, সেগুলোর চেষ্টা আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না সেটা অনেক প্রশ্নের জায়গা। একটু জানতে চাইবো যে ইউথ ওয়ার্ল্ড কাপ প্রথমবারের মতো যেটা হয়েছিল অস্ট্রেলিয়াতে, সেই টুর্নামেন্টে আপনি খেলতে গিয়েছিলেন, ইনফ্যাক্ট ওই বছরই আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ হয়েছিল। আমি জানতে চাইবো বল হাতে আপনি 6টা উইকেট নিয়েছিলেন সেই সময়, ওই এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? এবং যতদূর আমি জানি ব্র্যান লারার উইকেটও কি ছিল কিনা তার মধ্যে, এরকমও আমি শুনতে পেয়েছি ওই 6টা উইকেটের মধ্যে ব্র্যান লারার উইকেটও হয়তো বা ছিল একটা। ওই ইউথ ওয়ার্ল্ড কাপের এক্সপেরিয়েন্সটা কেমন ছিল আপনার? ওটা ছিল আমার আমার লাইফ চেঞ্জিং একটা ইভেন্ট এবং আমি তখন কিন্তু বাংলাদেশে ফুটবল ওয়াজ ভেরি পপুলার। ইট ওয়াজ ইন 1988 এবং 88 এ যখন আমি এই সুযোগটা পাই তখন তো বাংলাদেশ আর জিম্বাবুয়ে টেস্ট ফুল মেম্বার ছিল না। তো জি। আমরা একটা কম্বাইন্ড টিম ছিলাম, ৬টা-৭টা দেশ মিলে একটা দল। সো আমি আর লিটন ভাই ছিলাম ওই দলে। সো হ্যাঁ, ওখানে আমি স্পিনার হিসেবে খেলেছিলাম। ব্যাটিং করতাম ৩, ৪, ৫, ৬ এরিয়ায় ব্যাটিং করতাম। বাট অফ অফ স্পিনার হিসেবে খেলছিলাম। ৬টা উইকেট পেয়েছিলাম। ইয়েস, লারা উইকেটটাও পেয়েছিলাম। তবে ওই ইভেন্টটা ছিল হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে তাদের ২০ শতবার্ষিকী যে সেলিব্রেশন ছিল, তাদের বাইসেন্টিনারি, সেটা ছিল আম ফার্স্ট এভার ওয়ার্ল্ড কাপ আন্ডার ১৯। এবং জি। সেখানে ধরেন আকিব জাভেদ থেকে বলেন, ইনজামামুল হক থেকে বলেন, মোশতাক থেকে বলেন, ব্রায়ান লারা বলেন, হিরো ওয়ানি বলেন, রাজু বলেন, ক্রিস গেইনস বলেন, নাসির হোসেন, মাইকেল আর্থাটন, তো যত যত লারারা, যত গ্রুপ, ওই যে আন্ডার ১৯টা এত সাকসেসফুলি কন্ডাক্ট করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এবং তখন তো আইসিসি হয়তো সরাসরি সম্পৃক্ত ছিল না। তবে ওই টুর্নামেন্টটার পর থেকে কিন্তু ক্রিকেটটা জানতে শুরু করলাম, কেননা ঢাকা লিগে খেলতাম এবং ওই ক্রিকেটের ওই ওইটার পরপরই কিন্তু এখানে ভিক্টোরিয়াতে যে আমি একটা ক্লাবে খেলতে আসলাম, প্রিমিয়ার ক্রিকেট, রিংউড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবে। এবং এইখানে আসার পরে কিন্তু আমার ক্রিকেটটা, যে আমি ওই একটা বছর যেই খেলা শিখেছিলাম বা যে সিস্টেমের মধ্যে দিয়ে বড় হয়েছিলাম, সেটা আমাকে সারা জীবন কাজে লেগেছিল। উম, আমি একেবারে শেষের দিকে চলে এসেছি, আমি শেষের কয়েকটা কোর কোশ্চেন করি। তা হচ্ছে যে 1988 সাল থেকে শুরু করে 2001-2 সাল পর্যন্ত আপনি ক্রিকেট খেলেছেন, 2001-এ ইনফ্যাক্ট আপনি লাস্ট ক্রিকেট খেলেছেন। এবং এই এতদিনে ওয়ানডে ম্যাচের সংখ্যা যদি বলি সেটা হচ্ছে 39টা, যেটা এখন জি। আসলে বছরেই আমরা দেখা যায় যে অলমোস্ট এর চাইতেও বেশি ওয়ানডে ক্রিকেট খেলি। আপনার কাছে কি মনে হয় কিনা যে ফ্রিকোয়েন্ট ক্রিকেট যদি খেলতে পারতেন বা ফ্রিকোয়েন্ট ক্রিকেট যদি খেলার ওই সময় ফ্যাসিলিটিটা বাংলাদেশের থাকতো, আমাদের টেস্ট স্ট্যাটাস বা ওয়ানডে স্ট্যাটাস আমরা নিয়মিত খেলতে পারতাম, তাহলে আপনার স্ট্যাট এখন যেটা আছে সেই জায়গা থেকে আরো অনেক ইমপ্রুভমেন্টের সুযোগ থাকতো। ইভেন বাংলাদেশ ক্রিকেটটা এখন যে জায়গায় আছে তার চাইতে একটা ভালো অবস্থায় আপনারা রেখে যেতে পারতেন। আম যখনই শুরু করতাম তখনই কিন্তু এই কঠিন পথ চলাটা, আমাদের হোক, আমাদের আগের জেনারেশন হোক, আমাদের পরের জেনারেশন হোক, এই পথটা কিন্তু কাউকে না কাউকে পাড়ি দিতেই হতো। সো উই জি। ওয়ার লাকি যে আমাদের ওই পথটা পাড়ি দিতে হয়েছিল। আমরা এর আগেও বলেছি, হয়তো আমরা ১০০ পাইনি, বাট আমরা পাস মার্ক যেটা ৩৩ করে আগাচ্ছিলাম। আমার এভারেজ ওইরকমই কাছাকাছি ছিল। আম একটা একটা দল যখন আম এই লেভেলে খেলে, ধরেন ইন্টারন্যাশনাল ক্রিকেট বছরে ৩০টা ওয়ানডে খেলে, ৮টা টেস্ট ম্যাচ খেলে, ২০টা টি-টোয়েন্টি খেলে। তো যখন এতগুলো ম্যাচ বা এতগুলো দিন যখন ওই স্ট্যান্ডার্ডে ইনভলভ হয়ে যায়, এখন যে দেখেন না যে এখন এখন আমাদের আমাদের দেশে কিন্তু অনেকে অনেক ভালো পারফরম্যান্স করছে। এই জি। পারফরম্যান্স করাটাই কিন্তু স্বাভাবিক। স্বাভাবিক এইজন্য যে তারা যে পরিমাণ ম্যাচ খেলছে এখন, এটাই তাদের নরমাল লিগ, এটাই তাদের নরমাল স্ট্যান্ডার্ড। সো আমাদের সময়টা ছিল যে আমরা মোর সার্ভাইভাল, প্রুফ করার ব্যাপার ছিল। ইয়েস, বাংলাদেশ এখন খেলতে এসছে, বাংলাদেশ ভবিষ্যতে ভালো খেলবে। এই যে এই ভবিষ্যতে ভালো খেলার যে একটা ইঙ্গিত,
ইঙ্গিত দেওয়া সেই কাজটাই আমরা করেছিলাম এবং আমরা আই থিংক হয়তো আরো বেশি খেলতে পারলে হয়তো আরেকটু বেশি কিছু ভালো করতে পারতাম। যেমন ধরেন যখন ওই দুর্দান্ত ফর্মে ছিলাম আমার কাছে মনে হয় 92, 93, 94, 95 ওই সময়টায় দেখা গেল কয়েক বছরে মাত্র ২ টো ওডিআই খেলেছি। সো ওই প্র্যাকটিসটাও কম হয়েছে। মানে ওডিআই বা তখন তো টি-টোয়েন্টি ছিল না। তো ওডিআই যেমন ইংল্যান্ড আসলো একবার, ইংল্যান্ডে ৭ টা ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল। ওখানে আমি 121 করলাম, সেঞ্চুরি রান্ডে ছিল ভাই একটা। ৯০ করলো। তো মনে হতো না এবং এবং যদি ওই ধরনের লিগ আমরা যদি আরো বেশি খেলতে পারতাম হয়তো আরেকটু বেটার কিছু করতে পারতাম। তবে আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ এইজন্য যে আমার সাথে অনেক আরো ক্রিকেটার্স ছিল যারা হয়তো টেস্ট খেলতে পারেনি। আমি যতগুলো ওডিআই খেলেছি সেগুলো খেলতে পারিনি। তা ওইটাও যে খেলতে পেরেছিলাম ওইজন্যই আল্লাহর কাছে অনেক, অনেক কৃতজ্ঞ। বুলবুল ভাই বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান নাকি প্রথম ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন বাংলাদেশের? কোন জায়গাটা আপনার কাছে বেশি ইন্সপায়ারিং ফর রেস্ট অফ ইওর লাইফ? আম সেঞ্চুরিটা হচ্ছে কি ভেরি ইন্ডিভিজুয়াল। ধরেন এটা একেবারে আমি। আর বাংলাদেশ তো একটা বড় ব্যাপার তো। তো ইটস ভেরি ডিফিকাল্ট চুজ আরকি যে অ্যাকচুয়ালি কোনটা। তো দুটোকেই সামনে রাখতে চাই। আহ, শেষ প্রশ্নটা আমি করতে চাই বুলবুল ভাই, আবারও আমি একটু হিন্ট দিয়েছিলাম আসলে শেষ প্রশ্নটার আগে আমরা যখন মাঝখানে আলোচনা করছিলাম, সেই জায়গাটা হচ্ছে আপনি সব সময় আন্তরিক সেটা আমরা জানি, আপনি বিভিন্ন সময় দেশের ক্রিকেটের জন্য কাজ করতে এসেছেন। যদি সামনে সুযোগ হয়, আপনার চয়েসের জায়গাটা কোনটা? টপ লেভেলে কোচিং এর কাজটা করা নাকি গেম ডেভেলপমেন্টের জন্য কাজ করা দেশের ক্রিকেটে? আপনার পার্সোনাল প্রেফারেন্সের জায়গাটা কোনটা? আম এটা তো আমার তো প্রেফারেন্স যে যদি বলেন তাহলে কি সত্যি কথা বলতে কি জানেন? বাংলাদেশটা বুকে ধারণ করে আমরা এগোই কিন্তু যেখানেই থাকি না কেন, যে দেশেই কাজ করি না কেন। এখন ধরেন আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আ অনেকগুলো দেশের দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। কিন্তু দায়িত্বটা কিন্তু মানে বুকের মধ্যে থাকে বাংলাদেশ সবসময়। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে যে আম বাংলাদেশ কিন্তু আমাকে অনেক দিয়েছে। আমি কিন্তু বাংলাদেশের কাছে অনেক ঋণী। এবং সেই ঋণটা ফেরত দেওয়ার একটা সময় হয়তো কোনদিন আসবে। আ সেই ঋণটা শোধ করব সেটা যেভাবেই হোক। আম আমি যখন ছোট ছিলাম তখন ক্রিকেট খেলতাম। যখন বড় হলাম তখনও ক্রিকেট খেললাম। যখন ক্রিকেট যে পেশাদার ক্রিকেটার হলাম, তারপর ক্রিকেট খেলা ছেড়ে দিলাম। তারপরে ক্রিকেটের কোচ হলাম। তারপরে ক্রিকেটের কোচ এডুকেটর হলাম। তারপরে এখনো ক্রিকেট ম্যানেজমেন্টের সাথে কাজ করছি। তো আমার জীবনটাই হচ্ছে ক্রিকেটময়। আমি কখনো কোচ হয়েছি, কখনো এডুকেটর হয়েছি, কখনো ডেভেলপমেন্টে কাজ করছি। তো আমার ব্যক্তিগত কোনো নেই যে স্বপ্ন নেই যে আমাকে বাংলাদেশ জাতীয় দলের কোচ হতে হবে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিফ সিলেক্টর হতে হবে। এরকম কোনো স্বপ্ন আমার একসময় ছিল কোচ হওয়ার। সত্যি কথা বলতে আমার সেই স্বপ্নটা শেষ হয়ে গেছে। আমি বাংলাদেশকে কিছু দিতে চাই। সে যেভাবেই হোক। সেটা একজন ডিস্ট্রিক্ট কোচ হোক, একজন ন্যাশনাল লেভেলের কোচ হোক, একজন গেম ডেভেলপমেন্টের লোক হোক, ক্রিকেট ম্যানেজার হোক। আমি ক্রিকেট দিয়ে বাংলাদেশ কেননা আই ক্যানট চেঞ্জ বাংলাদেশের অর্থনীতি আমি চেঞ্জ করতে পারব না। বাংলাদেশের শিক্ষানীতি আমি চেঞ্জ করতে পারব না। বাংলাদেশের সমাজনীতি আমি চেঞ্জ করতে পারব না। বাট আমি বাংলাদেশের ক্রিকেটে যদি এই 0.1% যদি চেঞ্জ আনতে পারি কোনোভাবে, ইট ক্যান বি এনিথিং। সো আই এম রেডি ফর দ্যাট ইনশাআল্লাহ। বুলবুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইন দা মিন টাইম আসলে আমাদের একজন দর্শক একটা প্রশ্ন করেছে, ওই জায়গাটা এই প্রশ্নটা আপনাকে ফেস করতেই হয় বেসিক্যালি, সেটা হচ্ছে আপনার ছেলেকে নিয়ে। আপনার ফিউচার প্ল্যানটা কি? কারণ অনেকেরই একটা এক্সপেকটেশন যে বুলবুল ভাইয়ের ছেলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে একটা সময়। এখন ও কি অবস্থায় আছে, এখন ওর স্টেটাসটা কি অস্ট্রেলিয়া ওখানে যে ক্রিকেট খেলছে, এবং ইন দ্য ফিউচার আপনার কোনো প্ল্যান আছে কিনা দেশের ক্রিকেটে ওকে ইনক্লুড করার? আসলে মানে কালকে কি হবে কেউ জানে না কিন্তু, এক। তারপরে কম্পিটিশন এটা কিন্তু এখানে কিন্তু পারফরম্যান্স একটা বড় ব্যাপার। আর তারপরে ধরুন আরো অনেক বাচ্চারা কিন্তু খেলছে। তো আমি জি। সবার কাতারেই তাকে রাখতে চাই। মাহাদি এখন এখানে প্রিমিয়ার ক্রিকেট খেলছে which is a very good standard এখানে। এখানে এখানে যে ক্রিকেটটা শেখার যে ওয়েটা সেটা বেশ সহজ কিন্তু ভেরি টাফ ওয়েতে শিখতে হয় এখানে ক্রিকেট খেলাটা। এখানে পারফরম্যান্সের উপরে পুরোটা চলতে হয়। সো হি ইজ ডুইং ওর এজ যে আছে সেই এজ গ্রুপে হি ইজ ডুইং রিয়েলি ওয়েল। তারপরে ধরেন জাতীয় দলটায় তো ধরেন অনেক দূর। আমি প্ল্যান আছে এক্স্যাক্টলি। যে হি ইজ গোইং টু বি 16, 17 সুন। তো বিফোর 19 এর আগে আমি একবার চেষ্টা করব যে বাংলাদেশে যে একটা লিগে বা কোথাও খেলিয়ে দেখবো যে
কোথায় আছে। তো চেষ্টা করব যদি বাংলাদেশের কোনোভাবে কোথাও খেলতে পারে। আর খেলতে মানে খেলতে হলে তো হি হ্যাজ টু পারফর্ম। সো যদি সে আমি চেষ্টা করছি তাকে ক্রিকেটার হওয়ার জন্য। কারণ ক্রিকেটার হলে লাভ হয় কি? ক্রিকেটার হলে আমি দেখেছি যে একটা ক্রিকেটার কিন্তু মাঠেও ক্রিকেটার থাকে, বাইরেও ক্রিকেটার থাকে। জীবনটা সুন্দরভাবে চলে। জীবনের যে এথিক্স গুলো আছে ক্রিকেটের সাথে অনেক সম্পৃক্ত। ক্রিকেটের সাথে স্পিরিটটা জীবনে অনেক কাজে লাগে। সো ক্রিকেটার বড় ক্রিকেটার হোক আর না হোক, আই ওয়ান্ট টু আমি তাকে একটা ক্রিকেটার বানাতে চাই এইজন্য যে একজন ভালো পরিপূর্ণ মানুষ হতে পারবে। তবে যদি ভালো পারফরম্যান্স থাকে অবশ্যই যদি সেই সুযোগটা হয় কখনো। সেটা অনেক দূরের পথ। ভালো খেলতে হবে, অনেক ভালো খেলতে হবে। এত সহজ না। তবে ইনশাআল্লাহ এক্স্যাক্টলি, চেষ্টা করব। মানে লেট হিম লার্ন দ্য ক্রিকেট ফার্স্ট, মানে এটা হচ্ছে সবচাইতে বড় বিষয়। এবং বুলবুল ভাই, আপনাকে অ্যাবসলিউটলি। অসংখ্য ধন্যবাদ। ইটস বিন আ অনার টকিং উইথ ইউ। এবং সবথেকে অবশ্যই আমি আমার ইমোশনাল জায়গা থেকে যে বিষয়গুলো শুরুতে শেয়ার করেছিলাম, সেই জায়গা থেকে চিন্তা করলে আমার মনে হয় আমার ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট। আপনার সাথে আমি কথা বলতে পেরেছি, অনেক ব্যাপারে জানতে পেরেছি, অনেক ব্যাপারে আপনার ফিলোসফিক্যাল ক্লিয়ার হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং শেষে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার? নিউজ ক্রিকেট 24 এবং সাইম ভাই আপনাকে ধন্যবাদ যে আমার সাথে এতক্ষণ কথা বললেন। আসলে না এখানে এখন রাত প্রায় 12টা বাজে বুঝছেন? এখানে আমি নরমালি তাড়াতাড়ি শুয়ে পড়ি। এইজন্য জি। হয়তো একটু আরো কিছুক্ষণ কথা বলা যেত। তবে দেশবাসীকে বলতে চাই যে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। আমাদের একজনের আরেকজনের সাহায্যটা খুব জরুরি। আর ক্রিকেটে যেমন আমরা একটা উই ওয়েট ফর অ্যাজ এ ব্যাটসম্যান আমরা কিন্তু উই ওয়েট ফর এ লুজ বল। সো একটা পেশেন্স নিয়ে থাকি। সো আমি সবাইকে বলবো যে হ্যাভ পেশেন্স। ভালো দিন আমাদের সামনে আছে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ বুলবুল ভাই। আপনি একটু কষ্ট করে লিভ বাটনটা চাপ দিয়ে দেবেন, আমি দেন দর্শকদের সঙ্গে শেষ করে বিদায় নিয়ে নিব। থ্যাংক ইউ বুলবুল ধন্যবাদ। ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, হ্যাঁ? জি, ইনশাল্লাহ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। প্রথমবারের মতো আমরা বিশ্বকাপ যার নেতৃত্বে খেলতে গিয়েছিলাম, প্রথমবারের মতো টেস্ট ম্যাচ ক্রিকেট যখন খেলতে নেমেছিলাম, যিনি বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছিলেন সেই সময়, অর্থাৎ অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা আজকে যে বেজের উপর দাঁড়িয়ে আছি, যে বেজের উপর দাঁড়িয়ে আমরা ট্রলিং করছি আমাদের অগ্রজদেরকে, যে বেজের উপর দাঁড়িয়ে আমরা অনেক বড় বড় কথা বলছি, যে বেসটার উপর দাঁড়িয়ে আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলছি, সেই বেসটাকে যারা তৈরি করে দিয়ে গেছেন, বা সেই বেসটা তৈরি করার পথটাকে সুগম করে দিয়ে গেছেন, কিংবা আমাদেরকে আজকে এত বড় বড় কথা বলার সুযোগ করে দিচ্ছেন, আপনার সঙ্গে আমাকে কথা বলার সুযোগ করে দিচ্ছেন আজকে। সাকিব, তামিম, মুশফিক, মাশরাফিরা তারা এত ভালো ক্রিকেট খেলছেন, কিন্তু সেই মঞ্চটাই যদি না থাকতো, তাহলে তো আসলে সেই ক্রিকেটটা খেলাটা সম্ভব ছিল না। তো সেই মঞ্চটা যারা তৈরি করেছেন, তাদের মধ্যে অন্যতম আমিনুল ইসলাম বুলবুল। এবং তার সময়ে ওয়ান অফ দ্য শার্পেস্ট ব্যাটসম্যান বাংলাদেশ ক্রিকেটের। তিনি অনেক কিছু দিয়েছেন, ডোমেস্টিক এরিনাতে দীর্ঘদিন পারফর্ম করে গেছেন, দর্শকদেরকে বিনোদন দিয়েছেন, আনন্দ দিয়েছেন, দেশের ক্রিকেটের ডেভেলপমেন্টে কাজ করেছেন। ইভেন এখন তিনি দেশের ক্রিকেটের ডেভেলপমেন্টে কাজ করতে চান। বিশ্বব্যাপী আসলে যে অ্যাসোসিয়েট কান্ট্রি গুলো রয়েছে, সেই কান্ট্রি গুলো ডেভেলপমেন্টে তিনি আইসিসির হয়ে কাজ করছেন। চায়নায় কাজ করেছেন এসিসির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে। তো আমরা আশা করতে চাই দেশের ক্রিকেটেও তার এই কন্ট্রিবিউশন গুলো আমরা অদূর ভবিষ্যতে পেয়ে যাব, যদি সময় সুযোগ সবকিছু অনুকূলে থাকে। সেই অপেক্ষায় আমরা থাকলাম। আশা করছি আপনাদের কাছে এই আলোচনা ভালো লেগেছে। শেষ করব, তবে শেষ করার আগে আবারও বলতে চাই, কোভিড এর এই সময়টাতে স্বাস্থ্যবিধি মেনে চলবেন। যত নিয়ম কানুন রয়েছে, যত নিয়ম কানুন টেলিভিশনের পর্দায়, পত্র পত্রিকায় আপনারা দেখছেন, আমরা দেখছি, সেই নিয়ম কানুন গুলোতে যেন আমরা কোনো প্রকার ঢিলেমি না করি। আশা করছি প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।